নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। আমার চ্যানেল বঙ্কা পেস্ট্রি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই জানো আমার শ্বশুরবাড়িতে আগের বছর থেকে গোপাল, গৌরাঙ্গ আর রামজির পুজো শুরু হয়েছে। আর সেই কারণেই বাড়ির পেছনের এই জায়গাটা প্যান্ডেল করা হয়েছে। সকালবেলা কিছুটা সময় হাতে ছিল, তাই ভাবলাম তোমাদের এই জায়গাটা পুরোটা দেখিয়ে দিই। সকাল বলছি কেন, অনেকটা বেলাই হয়ে গেছে, কারণ সবার খাওয়া দাওয়া হয়েও গেছে। আর ওই পাশে হচ্ছে রান্নাবান্না। সকালে রান্নাবান্না তো হয়েই গেছে, পাট মিটে গেছে। এটা হচ্ছে রাতের রান্নাবান্না। গোপাল ঠাকুরকে আনতে যাওয়ার সময়ের জন্য সবাইকে রেডি হয়ে বেরোতে হবে, তাই সবাই খেয়ে দিয়ে কিন্তু যে যার মতো রেডি হতে চলেও গেছে। আর এই দিকে দেখো, তোমাদের পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিই। একদম ওই পাশে এখন আর যাচ্ছি না, ওই পাশটা এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু রেডি রয়েছি আর আমার হাতে কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম তোমাদের এই সাজসজ্জা পুরোটাই দেখিয়ে দিই। গোপালজিকে আনতে যাওয়ার সময় যেভাবে নাচ গান করা হয়, আবার তাকে মন্দিরে দিতে যাওয়ার সময় ঠিক সেই একই মেজাজে থাকতে হয়। আর এই দিকে দেখো, সবাই কিন্তু রেডি হয়ে চলে যাওয়ার জন্য চলেও এসছে। আর ব্যান্ড পার্টি এখানে বাজানো শুরুও করে দিয়েছে। তোমাদেরকে সাউন্ডটা দিতে পারছি না, কারণ এখানে একটু অন্য গানও বাজছিল, তাই কপিরাইটের একটু সমস্যা হয়ে যাবে। সবাই কিন্তু টোটো করে যাওয়ার জন্য চলে এসছে। আর এই দেখো, টোটোতে কিন্তু সবাই এক এক করে বসেও গেছে আর ঠাকুরকে নিতে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে এখানে কিন্তু ঠাকুরের মায়া মোহ আলাদা, সব পুরোটাই আলাদা। যারা এখানকার বাসিন্দা তারা অবশ্যই বুঝবে, আর যারা আমার ভিডিওটা আগেও দেখেছো তারা তো অবশ্যই জানো যে এখানে কীরকমভাবে পুজো করা হয়। আর যারা আজকে চ্যানেলে আমার ভিডিওটা ফার্স্ট দেখছো তাদের তো একটা নতুন অভিজ্ঞতা হবেই। আর দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরে। সত্যি বলতে এই স্থানে যতবার আসি ততবারই পরবর্তীবার আসার জন্য মনের মধ্যে একটা উদ্বেগ হতে থাকে, হয়তো পুরোটাই ঈশ্বরের মোহ। আমরা যথাসময়ে পৌঁছে গেছিলাম, কিন্তু তখনও আমাদের গোপালজি অন্য ভক্তের কাছ থেকে এসে পৌঁছায়নি। এদিকে গোপালের আরেক ভক্তের দল কিন্তু তাকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলেও এসেছিল। তারা কিন্তু একদম যেরকমভাবে আমরা রেডি হয়েছি সেভাবেই রেডি হয়ে চলে এসছে, গান বাজনা সব কিছু নিয়ে। আর এইদিকে দেখো, ওদের কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে। আর এটা দেখতে ভালো লাগছিল বলে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরে গোপাল অনেক রকম আছে, গোপালের সংখ্যা অনেক, ভক্তের সংখ্যা প্রচুর, তাই ভিন্ন ভিন্ন ভক্তের বাড়িতে বায়না হয়ে গোপাল যায়। মন্দির প্রাঙ্গণে কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম, আমি, তনয়, দাদারা আর পাড়ার সবাই, যে কখন আমাদের গোপাল আসবে আর কখন আমরা তাকে কাঁধে করে নিয়ে বাড়ি যাব। অপেক্ষার কিন্তু সময় অনেকক্ষণটাই চলে গিয়েছিল, কারণ ওই ভিডিওর এই ভিডিওর মধ্যে গ্যাপ অনেক। তারপরে আমরা মন্দির কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে আমাদের গোপালজি মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছে, তাই তখন আমাদের রেডি হওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল। তাই ভাবছিলাম কখন গোপালজি আসবে পালকি করে, আর একটুও সময় নষ্ট না করে আমরা কিন্তু গোপালজিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে। আর এইদিকে দেখো, অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু গোপালজি এলেন আমাদের সাথে যাওয়ার জন্য। আর বেশি সময় নষ্ট না করেই ঠাকুরকে প্রণাম করেই তনয় আর দাদারা কাঁধে পালকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গোপালজিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর এই দেখো, এখানে পালকি ধরার জন্য সবাই কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আমি একটু ছুতে পেরেছি, সেটা অবশ্য বাড়ি গিয়ে, এখানে পারিনি, কারণ এখানে প্রচুর ভিড় আর ভিডিও করার ছিল, তাই এখান থেকে আমি গোপালকে নিয়ে যেতে পারিনি। আর এখানে সবাই এখন দেখো শাঁখ শঙ্খ বাজাতে, বাজি ফাটাতে ফাটাতে সব কিছু রিচুয়ালসের মধ্যে দিয়ে গোপালজিকে নিয়ে মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়েছেন, কারণ ওখান থেকে তাড়াতাড়ি বেরোলেই তাহলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো, কারণ এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়, প্রায় 8-9 কিলোমিটার, তার বেশিই হবে। আর আমি এতটা হাঁটতে পারবো না, তাই এই জন্য আমি, বাবা আর কয়েকজন আমরা সবাই টোটোতে গেলাম। আর বাকিরা সব নাচ গান ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু গোপালজিকে নিয়ে রওনা হলো বাড়ির জন্য। এই দেখো, সবার কিন্তু উৎসাহ আলাদা রকম, এনার্জি আলাদা রকম, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমাদের এই পাড়ায় ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ঢুকতে ঢুকতে দেখলাম যে এই বাড়ির চারপাশটা, মানে সামনের রাস্তাটা কিন্তু সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে। বাড়ির যে লাইটিংটা দেখছো সেটা আমি আর তনয় মিলেই পুরোটা সেট করেছি, আর বাইরের লাইটিংগুলো সেটা ডেকোরেশনের থেকেই দেওয়া হয়েছে। আর এই দেখো, বাড়িটা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর এই আমি প্যান্ডেলে যখন ঢুকছিলাম তখন দেখলাম যে পুরোহিত মশাইরা গৌরাঙ্গদেবকে নিয়ে কিন্তু চলেই এসছে। আর ঠাকুরমশাই কিন্তু আপন মনে যোগান শুরুও করে দিয়েছে পুজোর জন্য। মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছে, দেখো তোমাদের আরেকটু ভালোভাবে দেখাই। এইখানে কিন্তু পুজোর গোছগাছ প্রায় হয়েই এসছে। আর ওরা কিন্তু বারবার আমাদের জিজ্ঞেস করছিল যে ওরা গোপাল নিয়ে কত দূরে রয়েছে। তো আমি বললাম যে আসতে কিছুটা সময় বাকি রয়েছে। আর এদিকে কিন্তু শুভ মুহূর্ত প্রায় চলেই এসেছিলো, তাই জন্য গোপালকে নিয়ে তাড়াতাড়ি ঢুকতেই হতো। তাই আমাদের বারবার ফোন করে এই জন্য জিজ্ঞেস করছিলাম যে কোথায় আছো কোথায় আছো। এইদিকে আমার শাশুড়ি মা রেডি হয়ে গিয়েছে, ঠাকুরমশাইরা
গোপালেরও চলে এসছে, আর শুধু গোপালজিকে নিয়ে আসার পরই পুজো শুরু হওয়ার অপেক্ষা যতটুকু। এইখানে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে, সুন্দরভাবে গৌরাঙ্গদেবকে বসানো হয়ে গেছে, সাজানোও হয়ে গেছে। আর এইখানে পুরো ব্যাপারটাই আমি দেখছিলাম। আগেরবার এই জিনিসগুলো কিছুটা আমি মিস করে গেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে এইবারেরটা আমি পুরোটাই শেয়ার করব। আর অনেকটাই সময় বাকি ছিল, তাই ভাবলাম যে তোমাদের একটু রান্নার দিকটা দেখিয়ে নিই যে কী রান্না হচ্ছে। রান্না অধিকাংশ রাতের তো হয়েও গেছে, আর কিছুটা বাকি ছিল, তাই ভাবলাম যে অতটুকুই তোমাদের দেখাই। আর এইখানে কিন্তু পুরো খাওয়ার ব্যবস্থাটা হবে, যেটা আজকে তো কিছু কম সংখ্যক লোকই খাবে, পাড়ার লোকই খাবে, কিন্তু কালকে খাওয়ার সংখ্যা প্রচুর। কালকে প্রায় 3000-এর কাছাকাছি লোক খাবে। আর এই দিকে দেখো ওরা কিন্তু সবজি কাটা শুরু করে দিয়েছে, ওটা কালকের জন্য, আজকের জন্য না। আর মানে ভোর 3টে থেকে কিন্তু কালকের রান্নাটা শুরু হয়ে যাবে। আর এই দিকে যখন রান্নার ভিডিওটা করছিলাম তখনই কিন্তু কানে ভেসে উঠলো যে ওরা কিন্তু পাড়ায় ঢুকে গেছে গোপালকে নিয়ে। চলো তোমাদের এটা ভালোভাবে দেখাই। ভগবানের সাধন ভজন ধ্যান তপস্যা কিছুই আমাদের সম্ভব নয়। তাহলে আমাদের উপায় কি প্রভু? কিভাবে আমরা গোবিন্দের কৃপা লাভ করবো? তোমাদের যেরকমটা বললাম, আজকে খাওয়ার আয়োজন তো সবই হয়ে গেছে, তাই কালকের জন্য সব সবজি কাটা চলছে। আর যে ভাজা আইটেম যেগুলো হয় সেগুলোও কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। এখানে শুধু ভাতটা ফুটছে, আর ভাজাগুলো কালকের জন্য শুধু ভেজে রাখছে, যতটা কাজ এগিয়ে রাখা যায়। কারণ 3000-4000 লোকের রান্না তো মুখের কথা নয়, তাই এখানে ভাজা রান্নাগুলো হয়ে গেছে। এইগুলো সরিয়ে রেখে কালকে সকাল থেকে মানে ভোর 3টে থেকে কিন্তু আবার রান্না শুরু হয়ে যাবে। এইদিকে কিন্তু তনয়রা আবার খেতে বসে গেছে। আমার খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমি তো আর এত আইটেম খাই না, তাই হয়ে গেছিলো। আর এখানে কিন্তু রাত্রে পাড়ার লোকজন খেতে বসে গেছে। আজকের মতো কিন্তু এখানে গোপাল পুজো হয়ে গেছে। তোমরা সব কিছুই দেখলে, তোমাদের সবটাই দেখালাম। তাই আবার কালকে থেকে তোমাদের ভিডিওটা শুরু করব।
এই ভিডিওটা শুরু করছি পরের দিন সকালে। গোপালজি তো বাড়িতে প্রবেশ করেও গেছে, পুজো হয়ে গেছে কালকের। আর আজকে সকালে সংকল্পের পুজো যেটা হয় তার জন্য দাদার তো আগে হয়ে গেছে, আর আমি আর তনয় বসেছিলাম গৌরাঙ্গ দেবের সামনে। আমাদের একসাথে পুরোহিত মশাই বসতে পেরেছিলেন পুজোর জন্য। তো আমি তখনও পুরোপুরি রেডি হইনি, শুধু স্নান হয়ে গিয়েছিল, খাওয়া হয়নি। তাই ভালোই হলো যে আমি পুজোয় বসতে পেরেছিলাম। আমি শুধু বলতে গেলে একটু চাই খেয়েছিলাম, আর ভারী খাবার কিছু খাইনি। আমি অতটা জানতাম না যে তো আমাকে বসতে হবে পুজোয়। তখন আমি এই জন্য তাড়াতাড়ি করে আর রেডি হতে সময় পাইনি। আর আমার দাদারা এসেছিলো, মানে দুপুরে ওরা চলে এসেছিলো, মানে আমার পিসির ছেলেরা। তো দাদার ছেলে দেখো, আমাদের যখন বাতাসা লুটের জন্য আমরা এইভাবে এই রিচুয়ালটা পালন করতে ঘুরতে হয়, তো তখন ও বললো যে ঠিক আছে আমিও থাকবো। আর ওর একটু উৎসাহই ছিল যে বাতাসা লুট সব কিছু দেখার জন্য। তো দাদা, বৌদি আর ওর দুই ছেলে, মানে আমার দুই ভাইপো এসেছিলো। আমাদের সেটা খুব ভালোই লেগেছিলো যে ওরা এসছে, আর ওদের কাছে এটা এক্সপিরিয়েন্স ফার্স্ট। আমার ভাইপোদের কাছে যে একজন তো খুব ছোটো, আর ওর কাছে যে আমার সাথে রয়েছে তার কাছে এটা ফার্স্ট যে এখানে পুজো কীরকমভাবে হয়। তো বাতাসা লুটের আগে এটা 7বার ঘুরতে হয়, 7বার ঘুরে তারপরে লুটের জন্য বাতাসা চুটতে হয়। বাতাসা লুট তো আমরা ছোটোবেলায় অনেক রকম দেখেছি, এখানেও সে একই রকম, কিন্তু তার আগে এই রকম যে কিছু করতে হতো সেটা আমার ছোটোবেলার মনে নেই। তো এখন এটা করতে হয়েছে, এখন সেটা আবার নতুন করে অভিজ্ঞতা হলো। তো যাই হোক, এখন বাতাসা নামিয়ে রাখা হচ্ছে, এবার সেটাকে প্রণাম করে তারপরে লুটের জন্য ছোড়া হবে। আর আমাদের কিন্তু তখন পুজো প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছিলো। বাতাসা লুটের পরেই গোপালজিকে নিয়ে বেরোনোর পালা থাকে, তাই তাড়াতাড়ি করে বাতাসা লুটটা করানো হয়েছিল। আর তার আগে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, কারণ বাতাসা লুটের পর আর কি একটা মুহূর্ত ওয়েট করা যায় না, তারপরেই বেরিয়ে যেতে হয় গোপালজিকে নিয়ে। যেরকমভাবে কালকে এসেছিলো ঠিক সেই একই টাইমেই কিন্তু গোপালজিকে সেই মন্দিরে ফিরিয়ে দিয়ে আসতে হয়, কারণ আমিও চাইছিলাম না যে গোপালজি অন্য বাড়িতে যাওয়ার জন্য আবার একই রকমভাবে ওয়েট করুক যেরকমভাবে আমরা করেছি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করা হয়েছিল। আর এতজন লোকের খেতে তো একটু সময় লাগবেই, প্রায় 3-4 হাজার জনের। তো তার জন্য কিছুটা দেরি হয়, কিন্তু যতটা পাঞ্চুয়ালিটি করা যায় ঠিক ততটাই চেষ্টা করছিলাম। আর এইদিকে দেখো বাতাসা লুট কিন্তু শুরু হয়ে গেছে, ঝড় কদমে হচ্ছে, আর আমি কীরকমভাবে করবো সেটা বুঝতেই পারছিলাম না। তাই এদিক ওদিক যেরকমভাবে পারছিলাম সেরকমভাবে করছিলাম। আর বৌদি কিন্তু অনেক কটা বাতাসা এর মধ্যে সংগ্রহ করেই নিয়েছে। তো যাই হোক, সব কিছু অনুষ্ঠান ভালোভাবে হয়ে যাওয়ার পর গোপালজিকে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠান তোড়জোড় শুরু হতে থাকলো। এই দেখো পালকি ওরা কাঁধে নিয়েও নিয়েছে, আজকে তনয় শুধু একাই যাবে, আর তাই জন্য বাড়ির বাইরেও অবধি ছেড়ে দিয়ে আসা হচ্ছে। আর গোপালজিকে নিয়ে যাওয়ার পর গৌরাঙ্গ দেবকেও নিয়ে যাওয়া হবে। তো গৌরাঙ্গ দেবকে নিয়ে যাওয়ার জন্য ঠাকুরমশাইরা ওনারা নিজেরাই নিয়ে যায়, ওনারা গাড়ি করে যেভাবে নিয়ে আসে সেইভাবেই নিয়ে যাওয়া হয়। আর আমি এই জন্য সবাই, মানে দাদাদের নিয়ে বাইরেই ওয়েট করছিলাম ওদের দেখানোর জন্য। আর গোপালজিকে ছাড়তে যখন গেছিলো তখন কিন্তু আমার আরেক দাদা, মানে দাদা ভাই বলি আর কি, বড় পিসির ছেলে, ও বৌদি আর ওর ছেলে, মানে আরেক ভাইপো আর কি, ওরা কিন্তু একেবারে ডিরেক্ট মন্দিরেই পৌঁছে গেছিলো। যেটা আমরা প্ল্যান করেছিলাম যে ওরা একবারে মন্দিরে গেলে গোপালজিকে অন্তত দেখতে পাবে, দর্শন করতে পারবে, কারণ এত দূর এসে 3-4 ঘন্টার রাস্তায় এসে যদি গোপালজির দেখা না মেলে তাহলে সেটা একটু মনে খুঁতখুঁত থেকেই যেত আমার। তো সেই জন্য আমি ওদেরকে বললাম, তনয়কে বললাম যে ওদেরকে একসাথে করে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। মন্দিরে যেতে পেরে অভিজ্ঞতাটা ওদের কেমন সেটা তো ওরা ভালোভাবে বুঝতেই পেরেছে। তো আমি আলাদা করে সেটা আর এখানে বলছি না। আর মন্দিরে ঢুকেই ওরা বুঝতে পেরেছে যে এটার মাহাত্ম্য কীরকম। ওরা আরতিটাও দেখতে পেয়েছে, সন্ধ্যে পুজোটাও দেখতে পেয়েছে, যেটা আমিও কখনো দেখিনি। তাই ওরা মন ভরে, মানে মন দিয়ে দেখছিল পুজোটা। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। পরের দিনের সকালের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে একটা কথা বলে রাখি, আমি কিন্তু 3 দিনের ভিডিওটা একটা ভিডিওতেই করেছি, কারণ আমার একটু এডিট করার প্রবলেম ছিল। তাই জন্য ভাবলাম তোমাদের 3 দিনের পুজোটা একটা ভিডিওতে দেখালে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো আজকে হলো রামজির পুজো। তো রামজিকে আনতে যাওয়ার আগেই এখানেও দেখো সেরকমই বাজনা এরকম সব কিছু দিয়ে তোড়জোড় হয়েছে। আর এইখানে কিন্তু কীর্তনের দলও চলে এসেছিলো, কীর্তন শুরু হয়ে গিয়েছিল। আর আমি একটু ভিডিও করতে গেছিলাম, আর তারপরে ভাবলাম একটু রান্নার জায়গা
জায়গাটা যাই, রান্নার জায়গাটা তোমাদের দেখাই। আর আমার সামনে কিন্তু বড় জামাইবাবু যাচ্ছে, এই জামাইবাবু যার ছেলের বিয়ের ব্লগই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এইদিকে দেখো রান্নার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু আমিষ মানে হলো মাছ হবে, পেঁয়াজ হয় না, রসুন হয় না, আদা হয়। আর ওরা ঠাকুর আনতে বেরিয়ে গিয়েছিলো, তোমাদের যেরকম দেখাচ্ছিলাম। ওরা দেখো রামজিকে নিয়ে চলেও এসছে, আমার শাশুড়ি মা মাথায় করে রামজিকে নিয়ে ঢুকছে। আর আমি এই জন্য সাথে সাথে নিচে চলে গিয়েছিলাম, যে ভাবছিলাম যে কখন মানে গিয়ে রামজিকে তোমাদের সামনে থেকে ভালোভাবে দেখাবো। কিন্তু ওই নাচের ভিডিওটা তোমাদেরকে দেখাতে হতো, তাই জন্য ভাবলাম যে নাচের ভিডিওটা একবারে তোমাদেরকে দেখিয়েই যাই। সবাই নেচে নেচে যেরকমভাবে গোপালজিকে আনে সেইভাবেই রামজিকে সেভাবেই আনতে হয়। তো সবাই নেচে নেচে এইভাবে আনন্দ করতে করতে রামজিকে নিয়ে ঢুকছিল। আর মোটামুটি আজকের দিনেই রামজিকে পুজো করে আবার তাকে মন্দিরে ফিরিয়ে দিয়ে আসতে হয়। তো সকালবেলা তো আমি যেতে পারিনি, কারণ আমার একটু রেডি হতে সময় লেগে গিয়েছিলো, একটু টাইম লেগে গিয়েছিলো, একটু লেটও হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য ভেবেছিলাম, আমি ঠিকই করে রেখেছিলাম যে আনতে যখন যেতে পারিনি তখন দিয়ে আসার সময় আমি একদমই যাব, কারণ গোপালকে নিয়ে আসার সময় আমি গিয়েছিলাম, দিয়ে আসার সময় আমি যাইনি। এই রামজিকে আনার সময় যখন আমি আনিনি, যাওয়ার সময় আমি ঠিক যাব। আর এইবার রামজি কিন্তু বাইরে প্রতিষ্ঠিত হয়নি, এবার আমাদের মানে বাড়ির ভেতরে দোকানের সামনেই রামজি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দোকানের ভেতরেই রামজিকে প্রতিষ্ঠা করার কথা কিন্তু আমাদের পুরোহিত মশাই বলেছিলেন, ওনারই আদেশেই দোকানের ভেতরেই করা হয়েছে, কারণ উনি যেরকমভাবে বলেছে সেরকমভাবেই মেনে চলা হয়েছে। নয়তো আমাদের আগের বার তোমরা দেখেছো, যারা ভিডিও দেখেছো, যে বাইরের ওই প্যান্ডেলেই কিন্তু বসানো হয়। আর এই দিকে দেখো পুজো ওইখানে হচ্ছিল, আর পুজো চলাকালীনই আমি তোমাদের এসে একটু ভিডিওটা দেখাচ্ছিলাম, যে এখানে ফল প্রসাদ, তারপরে ফ্রাইড রাইস, তরকারি, আর মাছ, অনেক রকম শাক সবজি সব কিছু হয় এখানে। পায়েস হয়ে গিয়েছিলো, মাছ হয়ে গিয়েছিলো, মাছের টক হয়ে গিয়েছিল, চিংড়ি মাছ ওল দিয়ে হয়েছিল। আর এত কিছু রান্না তো আমি খাইনি, আমি তো শুধু ফ্রাইড রাইস আর একটু মাছই খেয়েছি, যেটা আমি মানে পছন্দের আর কি। আর আমি তাড়াতাড়ি মানে আমার খেলে অতটা শরীর খারাপও করবে না, কারণ প্রত্যেক দিনই খেতে খেতে বেলা হয়ে গিয়েছিল। আর এইখানে পুজো হয়ে গেছে, দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন রামজিকে নিয়ে যাওয়ার জন্য সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এখানেও ঠাকুরকে সময় মতোই দিয়ে আসতে হয়। তো এখানে এখন পুরোহিত মশাই একটু পুজো অর্চনা করে তারপরে রামজিকে মাথায় করে ভেতরে নিয়ে যাওয়া হবে। ভেতরে ওইখানে গিয়ে আবার আজকেও আবার কালকের মতো বাতাসা লুট করা হবে। তো সেই বাতাসা লুটের পরেই তারপরে আবার ঠাকুরকে নিয়ে বেরোতে হবে। এইদিকে তনয় কিন্তু ঠাকুরকে মানে ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছে। কারণ এইখানটা বাতাসা লুট করা যাবে না, এটা একেবারেই মানে রাস্তা, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলে, তো এইখানে মানে অতটা জায়গা নেই বাতাসা লুটের জন্য। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ভেতরে গিয়েই সব কিছু হবে। তো সবাই সেই জন্য ভেতরে গিয়েছিল। আর ওইভাবেই যেরকম কালকের ভিডিওতে দেখালাম, যে সবাই ওইভাবে ঘুরে তারপরে প্রণাম করে সেইভাবে বাতাসা লুট করা হবে। তো আমার ওই মেজো ভাসুরের মাথায় বাতাসার পুরো ওই ডেলাটা ছিল। তো উনি এভাবে সব দিকে ঘুরিয়ে নমস্কার করে তারপরে বাতাসা লুট শুরু হয়। আর এখানে সবাই কিন্তু এই ব্যাপারটায় খুবই উৎসাহ পায়। হ্যাঁ, সত্যি কথা বলতে আমরাও ছোটোবেলায় এই ব্যাপারটা খুব উৎসাহই পেতাম, যখন মানে এই বাতাসা লুটটা মন্দিরে হতো। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর কিন্তু আবার তনয় আর আমি বেরোনোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। তনয় তাড়াতাড়ি করে ঠাকুরকে নিয়ে বেরিয়ে গিয়েছিল, আর আমিও সাথে সাথে বেরিয়ে গিয়েছিলাম। আর ওখানে টোটো ওয়েট করছিল, ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় টোটোতে করে নিয়ে যাওয়া হবে, আসার সময় হেঁটে নিয়ে আসা হয়েছে। তো আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। মন্দিরে পৌঁছে তারপরে ঠাকুরকে দিয়ে আসার ভিডিওটা করা হয়নি, কারণ আমার হাতেই ঘটিটা ছিল। তো সেই ঘটির জলই ছিটিয়ে ছিটিয়ে পুরো ঠাকুরকে নিয়ে আসতে হয় পরিষ্কার রাস্তা দিয়ে, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তারপরে ঠাকুরকে ছেড়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর বাড়ি ফিরে এই খালি প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই মন খারাপ হয়েছিল। যাই হোক, তোমাদের আশীর্বাদে পরের বছর পুজো হলে তোমাদের আবার এই ভরা প্যান্ডেল, আবার সাজসজ্জা সব কিছু দেখাতে পারবো। আমার চ্যানেলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হলো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।